প্রতি হপ্তায় একদিন দাড়ি কামায় নরমান বেটস, শনিবার। কিন্তু দাড়ি কামাতে ভালো লাগে না ওর। আয়নার সামনে দাঁড়ালেই কেমন অস্বস্তি হয়। আয়নার দাগগুলো চোখে বড় লাগে। হয়তো দোষটা আয়নার নয়, ওর চোখের। হ্যাঁ, তাই হবে। নরমানের মনে পড়ে ছোটবেলায় আয়নার সামনে নেংটো হয়ে দাঁড়াতে তার কি ভালো লাগতো। একবার মা তাকে এই অবস্থায় দেখে ফেলে। রূপোর বড় চিরুনিটা ছুঁড়ে মেরেছিল সে তার দিকে। ঠকাস করে মাথায় লেগেছিল ওটা। তারপর থেকে আয়নার দিকে তাকালেই মাথার যন্ত্রণা শুরু হয় নরমানের। মা শেষ পর্যন্ত তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার ওকে চশমা পরতে বলেন, কিন্তু চশমা নেওয়ার পরও কাজ হয়নি। আয়নার দিকে চাইলেই মাথা ব্যথা করতে থাকে। চিরুনি ছুঁড়ে মারার জন্য নরমান প্রথম দিকে মার উপর খুব রাগ করলেও পরে বুঝেছে আসলে মা সেদিন ঠিক কাজই করেছে। আয়নার সামনে ওভাবে জামা কাপড় খুলে উদম হয়ে দাঁড়ানো রীতিমতো অশ্লীল। বিশেষ করে থলথলে চর্বিওয়ালা এই বিশাল বপু নিয়ে আয়নার সামনে উলঙ্গ হওয়া তো মারাত্মক অপরাধ। অবশ্য হতো যদি চাচা জো মার্কের মতো লম্বা সুঠাম শরীরের অধিকারী, তাহলে ন্যাংটো হওয়ার যৌক্তিকতা ছিল। তোমার চাচার মতো হ্যান্ডসাম মানুষ আর কখনো দেখেছ? মা প্রায় বলতো কথাটি। কথাটা সত্য। নরমান নিজেও স্বীকার করে জো চাচার মতো সুদর্শন মানুষ দ্বিতীয়টি দেখেনি সে। কিন্তু তারপরও চাচাকে ভয়ানক ঘৃণা করত সে। লোকটাকে চাচা বলে ডাকতে ভয়ানক আপত্তি ছিল তার। তাদের কোনো রক্তের সম্পর্কের আত্মীয় ছিল না সে, মার বন্ধু। ফার্ম বিক্রির পর তার পরামর্শেই মা এই হোটেল তৈরি করে। লোকটা মাকে যা বলতো মা সুবোধ বালিকার মতো তাই শুনত। এই ব্যাপারটাই নরমানের কাছে সবচেয়ে অবাক লাগত। চিরপুরুষ বিদ্বেষী মা যে সব সময় বলতো তোমার বাপই আমার সর্বনাশ করে গেছে, সেই মহিলা কিনা কোথাকার কোন জোমার্কের অঙ্গলি হেলনে নাচত। সে যা চাইতো তাই মার সঙ্গে করত। জো চাচার মতো হতে পারলেই বোধহয় ভালো হতো, কিন্তু তা সম্ভব নয়, কারণ চাচা মারা গেছে অনেক দিন, প্রায় 20 বছর। দাড়ি কামাতে কামাতে আয়নার দিকে পিটপিট করে চাইল নরমান বেটস। ভাবল সময়ের ব্যাপারটা তো আপেক্ষিক। আইনস্টাইন তাই বলে গেছেন। অ্যালিস্টিয়ার ক্রলি, অসপেনস্কি প্রমুখ বড় বড় আধুনিক মনস্কবিদরাও একই কথাই বলেছেন। নরমান এদের সবার বই পড়েছে, কিন্তু বই তার নিজের সংগ্রহেও আছে। কিন্তু মা ব্যাপারটা পছন্দ করে না। তার ধারণা এসব বই ধর্মের বিরুদ্ধাচরণ করে লেখা। আসল কারণ ওটা নয়। আসলে বই পড়ে নরমান বড় হোক, তার মধ্যে সচেতনতা আসুক, সে তার ছোট্ট খোকাটি না থাকুক, এটা মা চায় না। নরমান বোঝে তার মধ্যে দুটো সত্তা কাজ করে। সে যখন মায়ের কথা মনে করে তখন একদম শিশুদের মতো হয়ে পড়ে। তার ভাষা, জ্ঞান, মন সবকিছুই বাচ্চা ছেলেদের মতো হয়ে ওঠে। আবার সে যখন নিজস্ব মানসিকতায় ফিরে আসে তখন সাবালকত্ব ফিরে পায়। মায়ের ছোট্ট খোকা হওয়ার সমস্যা অনেক, কিন্তু সাবালক নরমান সব সমস্যার সমাধান করতে পারে। মার ভাগ্য ভালো, সে মনোবিজ্ঞানের উপর অনেক বই পড়েছে, নইলে এসব বিপদ থেকে উদ্ধার পাওয়া খুব কঠিন হতো। নরমান তার রেজরে আঙ্গুল বোলালো। খুব ধার। সাবধানে দাড়ি না কামালে গাল কেটে রক্তারক্তি অনিবার্য। তবে কাজ শেষ করার পর রেজারটাকে কোথাও লুকিয়ে রাখতে হবে যাতে মার চোখে না পড়ে। এত ধারালো একটা জিনিস দিয়ে মাকে বিশ্বাস নেই।
এজন্যই সে বেশিরভাগ রান্নার কাজ একাই করে, বাসন কোসনও ধয়। মা এখনো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। তার ঘরটি নতুন আলপিনের মতোই ঝকঝকে তকতকে। সে বাড়ির ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও নরমান সেধে রান্নাঘরের দায়িত্ব নিজে নিয়েছে। নরমানের মা সেদিনকার ব্যাপারে এখনো তাকে কোনো প্রশ্ন করেনি, এজন্য সে মনে মনে খুশিই বলা চলে। সেও উপযাচক হয়ে কিছু বলতে যায়নি। প্রসঙ্গটা যে কেউ উত্থাপন করলে দুজনের জন্যই অস্বস্তিকর হতো বলেই হয়তো কেউই ওটাকে নিয়ে ঘাটাঘাটি করতে চায়নি। মা ইচ্ছে করেই হয়তো নরমানকে এড়িয়ে যাচ্ছে। এজন্য বেশিরভাগ সময়ই সে নিজের ঘরে বসে থাকে। হয়তো ভেতরে ভেতরে সে খুব অনুতপ্ত। অবশ্য এটাই স্বাভাবিক, কারণ খুন একটি মারাত্মক অপরাধ। সে তোমার মাথার গোলমাল হলেও তুমি ঠিকই বুঝতে পারবে মা নিশ্চয়ই এখন বিবেকের যন্ত্রণায় ভুগছে। যন্ত্রণায় ভুগছে নরমান নিজেও, তবে বিবেকের নয়, ভয়ের। গত 1 সপ্তাহ ধরে ভয় তাকে তাড়া করে ফিরছে। বারবার মনে হয়েছে খারাপ কিছু একটা বুঝি ঘুরতে যাচ্ছে। যতবার তাদের মোটেলের সামনের রাস্তা দিয়ে গাড়ি গেছে, ততবার বুকের মধ্যে লাফিয়ে উঠেছে হৃৎপিণ্ড। পুরানো হাইওয়েতে গাড়ি দেখলেও নার্ভাস হয়ে পড়েছে সে। গত শনিবার নরমান গিয়েছিল জলার ধারে। গাড়ি বোঝাই করেছে জ্বালানি কাঠ দিয়ে। তারপর খুব ভালোভাবে জায়গাটা পরিষ্কার করেছে, যাতে কোনো চিহ্ন না থাকে। মেয়েটার যে দুলটা পেয়েছিল, ফেলে দিয়েছে সে ওটাকে জলার মধ্যে। বাকিটার অবশ্য আর খোঁজ পায়নি, কিন্তু নরমান নিশ্চিত তাকে সন্দেহ করার মতো এখন কোনো ক্লু নেই। কিন্তু তারপরও বৃহস্পতিবার রাতে স্টেট হাইওয়ে পেট্রোলের গাড়ি তার মোটেলের সামনে থামলে সে ভয়ে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। কিন্তু পুলিশ অফিসারটি এসেছিল তার ফোন ব্যবহার করতে। পরে নরমান আপন মনে হেসেছে, ভয় পাওয়ার কথা ভেবে। কিন্তু ওই সময় ব্যাপারটা মোটেই হাসির কিছু ছিল না। মা তার বিছানার কাছে জানালায় বসা ছিল। ভাগ্য ভালো যে অফিসার তাকে দেখতে পায়নি। গত সপ্তাহ ধরে মা প্রায় জানালার ধারে বসে থাকছে। সম্ভবত লোকজনের আগমন তাকেও খুব চিন্তিত করে তুলেছে। নরমান ভেবেছে বলে ওভাবে জানালার পাশে বসে থাকা ঠিক হবে না, কিন্তু সাহসে কুলোয়নি। বরং মা যেখানে আছে সেখানেই থাকুক, নিচে নামা তার জন্য মঙ্গলজনক নয়। অপরিচিত লোকজনের সঙ্গে মার পরিচয় না হওয়াই ভালো। তার মা সম্পর্কে যত জানবে ততই ভালো হবে। এখন নরমানের মনে হচ্ছে ওই মেয়েটাকে মার সম্পর্কে বলা মোটেও ঠিক হয়নি। নরমানের দাড়ি কামানো শেষ হলো, হাত ধুলো, নিচে গিয়ে মোটেল খোলার জন্য প্রস্তুত হতে লাগলো। এই সপ্তাহে জনা কয়েক খদ্দের তার মোটেলে এসেছে, তবে বেশি নয়। খুব বেশি লোকজন তার এখানে কখনোই আসে না। কিন্তু এটা একদিক থেকে তার জন্য শাপে বর হয়েছে। তাকে 6 নম্বর রুমটা ভাড়া দিতে হয়নি। 6 নম্বর রুমটা ছিল ওই মেয়েটার। নরমান ঠিক করলো ওই রুমটা সে আর কাউকেই ভাড়া দেবে না। ওইভাবে চুপি চুপি মেয়ে শরীর দেখে নিজের উত্তেজনা প্রশমন মোটেও ঠিক কাজ নয়। সে যদি সেদিন মদ না খেত আর ফুটো দিয়ে ওই মেয়েটাকে না দেখত, এক ধরনের অপরাধবোধ আচ্ছন্ন করল নরমান বেটসকে। যাকগে, যা হবার হয়েছে। বেহুদা ওসব নিয়ে দুশ্চিন্তা করার কোনো মানে নেই।
টাই বেঁধে সে বেরিয়ে এলো বাথরুম থেকে। মাকে দেখল আবার জানালার ধারে বসে আছে। কিছু বলবে কি না ভাবল নরমান, কিন্তু তাতে আবার কথা কাটাকাটি হতে পারে। দরকার নেই বাবা রকচটা মহিলাকে খামোকা চটিয়ে, সে যেমন থাকতে চায় থাকুক সেভাবে। মাকে এখন ঘরে তালা মেরে রাখে নরমান। বাড়ি এবং মোটেলের সমস্ত চাবি সে তার কাছ থেকে কেড়ে নিয়েছে। মার এখন আর ঘরের বার হওয়ার কোনো উপায় নেই। মা তার ঘরে নিরাপদেই থাকছে, আর নরমানও তার ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারছে। যা ঘটেছে ওটার আর পুনরাবৃত্তি হোক সে চায় না। মার জন্য এটা বরং একদিকে ভালোই হলো। পাগলা গারদের চেয়ে ঘরে বন্দি হয়ে থাকা অনেক ভালো। অফিসে এসে বসল নরমান। যে লোকটা প্রতি হপ্তায় তোয়ালে দিয়ে যায় সে তার ট্রাক নিয়ে এলো। নরমান আগে থেকেই প্রস্তুত ছিল। নতুন তোয়ালে নিয়ে পুরনোগুলো দিল ধোলাইয়ের জন্য। স্ত্রী করা বিছানার চাদর এবং বালিশের ওয়্যারও সরবরাহ করল ড্রাইভার। তারপর চলে গেল। নরমান 4 নম্বর রুমে ঢুকল। ইলিনয়ের এক ব্যবসায়ী ছিল এই রুমে, ভোরেই চলে গেছে, কিন্তু ঘরটার অবস্থা জঘন্য করে রেখেছে। ঘরটা গোছগাছ করে তোয়ালাগুলোর একটা ব্যবস্থা করে আবার অফিসে এসে বসল নরমান। দেখতে দেখতে 4টা বাজল, কিন্তু কোনো খদ্দেরের দেখা নেই। বিরক্ত হয়ে উঠল নরমান। কাহাতক আর এভাবে বসে থাকা যায়? গলা ভেজানোর জন্য মনটা উসখুস করে উঠল। নিজেকে চোখ রাঙালো। বেটা কসম খেয়েছিস না যে আর মদ খাবি না? এই মদই জো চাচাকে খেয়েছে, আর মদের কারণেই মেয়েটাকে সেদিন মরতে হয়েছিল। সুতরাং যতই চেষ্টা লাগুক মদের বোতলের দিকে হাত বাড়ানো যাবে না কিছুতেই। কিন্তু তারপরও ইচ্ছেটা ক্রমশ জাগিয়ে উঠতে থাকল। মাত্র 1 পাত্র। খাবে কি খাবে না ইতস্তত করছে নরমান। এই সময় গাড়িটাকে থামতে দেখল সে মোটেলের সামনে। মাঝবয়সী এক দম্পতি পেরিয়ে এলো ওটা থেকে। অফিসে এসে ঢুকলো তারা। পুরুষটার মাথায় বিশাল টাক, চোখে গাঢ় রঙের চশমা। তার গিন্নি বেজায় মোটা, দরদর করে ঘামছে। $10 দিয়ে ওরা 1 নম্বর রুমটা ভাড়া করল। লোকটা খাতায় সই করল মিস্টার এবং মিসেস হারম্যান প্রিটজলার নামে। ঠিকানা বার্মিংহাম। দেখেই বোঝা যাচ্ছে সাধারণ ট্যুরিস্ট এরা। মোটা গিন্নি ঘর দেখার পর কেমন গুমোট ঠেকছে বলে অভিযোগ করল। নরমান পাখা খুলে দিতেই সে খুশি হয়ে উঠল। না, এই ঘরে থাকতে তার আর কোনো আপত্তি নেই। নরমান ট্যুরিস্ট দম্পতিকে ঘর বুঝিয়ে দিয়ে আবার আগের জায়গায় বসল। একটা সায়েন্স ফিকশনের পাতা উল্টাতে লাগলো। অন্ধকার ঠেকছে, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আলো জ্বালল সে। এই সময় আরেকটি গাড়ি এসে দাঁড়ালো মোটেলের সামনে। ড্রাইভিং সিটে একজন মাত্র আরোহী, সম্ভবত কোনো ব্যবসায়ী হবে। সবুজ রঙের বুইকটার লাইসেন্স প্লেটের দিকে চোখ যেতেই বুক ধক করে উঠল নরমানের। টেক্সাস লাইসেন্স! ওই মেয়েটা জ্যান উইলসনও টেক্সাস থেকে এসেছিল।
নরমান সিধে হলো, কাউন্টারের পেছনে গিয়ে দাঁড়ালো। লোকটাকে গাড়ি থেকে নামতে দেখল সে। নুড়ি পেছানো পথে তার জুতোর শ উঠল। নরমানের হৃৎপিণ্ডের ধকধক শব্দের সঙ্গে যেন চমৎকার মিলে গেল ছন্দটা। এটা নিছক কাকতালীয় ব্যাপার, নিজেকে বোঝালো সে। লোকজন প্রতিদিনই টেক্সাস থেকে আসে, আর আলাবামা তো আরও অনেক দূর, সুতরাং ঘাবড়াবার কিছু নেই। ভেতরে ঢুকলো লোকটা, লম্বা রোগা, ছাই রঙের স্টেটসন হ্যাটের চওড়া কার্নিশে তার মুখের বেশিরভাগ অংশ ঢাকা পড়েছে, গালে ঘন দাড়ি। গুড ইভিনিং, বলল লোকটা, কণ্ঠে কর্তৃত্বের সুর স্পষ্ট। গুড ইভিনিং। নরমান অস্বস্তি ভরে পায়ের ওজন বদলালো। আপনি এই মোটেলের মালিক? জি। আপনার কি ঘর চাই? না, ঠিক তার জন্য আসিনি। আসলে আমি কিছু খবর জানতে এসেছি। সাহায্য করতে পারলে খুশি হব। বলুন, কি জানতে এসেছেন? আমি একটি মেয়েকে খুঁজছি। নরমানের হাত কেঁপে উঠল। পরক্ষণে মনে হলো ও দুটুকতে কোনো সাড় পাচ্ছে না সে। পুরো শরীরটাই যেন নিঃসাড় হয়ে গেছে। বুকের ভেতর ধকধক শব্দটাও আর নেই। সবকিছু যেন অদ্ভুত রকম শান্ত। ইচ্ছে করল গলা ফাটিয়ে চিৎকার দেয়। তার নাম ক্রেন, বলল লোকটা, ম্যারি ক্রেন। টেক্সাসের ফোর্থ ওয়ার্ড থেকে এসেছে। মেয়েটা কি আপনার এখানে উঠেছিল? এখন আর চিৎকার দিতে ইচ্ছে করছে না নরমানের, এখন হাসতে ইচ্ছে করছে। টের পেল হৃৎপিণ্ড আবার স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করেছে। এখন প্রশ্নের জবাব দিতে আর কোনো অসুবিধা নেই। না, বলল সে, ওই নামে এখানে কেউ আসেনি। আপনি শিওর? অবশ্যই। আমাদের এদিকে ইদানিং লোকজন তেমন আসে না, আর আমার স্মৃতিশক্তি যথেষ্ট ভালো। যারা আসে তাদের কথা আমার মনে থাকে। এই মেয়েটা সপ্তাহখানেক আগে এদিকে এসে থাকতে পারে। দিনটা খুব সম্ভব শনিবার রাত কিংবা রবিবার। গত সপ্তাহে এদিকে কেউ আসেইনি, তখন আবহাওয়া খুব খারাপ ছিল। আপনার ঠিক মনে আছে তো? এই মেয়েটা, মানে এই মহিলার বয়স হবে 27-28, উচ্চতা 5 ফিট 5, ওজন 120 পাউন্ডের কাছাকাছি, চুলের রং কালো, চোখ নীল। সে 1953 মডেলের একটি প্লাইমাউথ সেডান চালাচ্ছিল। তার লাইসেন্স নাম্বার হচ্ছে... নরমান আগন্তুকের কথা শুনেও শুনছে না। চিন্তার ঝড় বয়ে যাচ্ছে মাথার মধ্যে। কেন সে বোকার মতো বলতে গেল এখানে কেউ আসেনি? লোকটা যেভাবে মেয়েটার বর্ণনা দিচ্ছে তাতে বোঝাই যাচ্ছে সে ওর সম্পর্কে ভালোভাবেই জানে। কিন্তু নরমান যেহেতু একবার ব্যাপারটা অস্বীকার করেছে, তখন শেষ পর্যন্ত মিথ্যেই বলে যেতে হবে। তাহলে এই লোক কিছুই প্রমাণ করতে পারবে না। না, মনে হচ্ছে না এ ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারবো। আচ্ছা, অন্য কাউকে কি দেখেছেন যার সঙ্গে আমার বর্ণনা মিলে যায়? হয়তো সে অন্য নামে উঠতে পারে। আপনার রেজিস্টার বইটা যদি একটু দেখতে দিতেন। নরমান লেজার বইয়ের উপর হাত রেখে মাথা নাড়ল। দুঃখিত মিস্টার, বলল সে, আপনাকে তো আমি কখনোই দেব না। এই জিনিসটা দেখার পরও দেবেন না? আগন্তুক তার পকেটে হাত ঢোকালো। নরমান ভাবল ওকে বুঝি ঘুষ দিতে যাচ্ছে সে, কিন্তু মানিব্যাগ খুলে একটি কার্ড বের করে সে কাউন্টারে রাখল। নরমান কার্ডটি পড়ল। মিল্টন অ্যারবোগাস্ট, বলল লোকটা। প্যারিটি মিউচুয়ালের পক্ষে কাজ করছি।
আপনি গোয়েন্দা? মাথা ঝাঁকালো অ্যারবোগাস্ট। আমি এখানে এসেছি মিস্টার নরমান বেটস। মিস্টার নরমান বেটস, আপনাদের কোম্পানি এই মেয়েটাকে খুঁজে বের করতে চায়, তাই আপনার সাহায্যের খুব প্রয়োজন। অবশ্য আপনি যদি স্বেচ্ছায় আপনার রেজিস্টার বই দেখাতে না দেন, তাহলে স্থানীয় কর্তৃপক্ষকে ব্যাপারটা জানাবো। তারপর কি হবে বুঝতেই পারছেন। নরমান একটা ব্যাপার নিশ্চিত জানে, স্থানীয় কর্তৃপক্ষ তার ব্যাপারে মোটেই নাক গলাতে আসবে না, কিন্তু সামনে দাঁড়ানো লোকটাকে তার বিশেষ সুবিধের মনে হচ্ছে না। এর সঙ্গে মামদোবাজি করতে না যাওয়াই ভালো। সে কয়েক মুহূর্ত ইতস্তত করল, তারপর বলল, কি হয়েছে? এই মেয়েটা কি করেছে? গাড়ি চুরি করেছে, বলল অ্যারবোগাস্ট। ও, নরমান যেন খানিকটা স্বস্তি পেল। ও ভেবেছিল মেয়েটা বুঝি হারিয়ে গেছে কিংবা মারাত্মক কোনো অপরাধের কারণে পুলিশ তাকে খুঁজছে। অবশ্য তাহলে তাকে আরো বেশি খোঁজাখুঁজি চলত। ঠিক আছে, বলল সে, দেখুন তাহলে। হাত সরিয়ে নিল সে লেজার বইয়ের উপর থেকে। কিন্তু মিল্টন আরবোগাস্ট প্রথমেই রেজিস্টার বইয়ের দিকে আগ্রহ দেখালো না। পকেট থেকে একটা খাম বের করে ওটাকে সে কাউন্টারের উপর রাখল। তারপর লেজার বই খুলে সইগুলো দেখতে শুরু করল। এক জায়গায় এসে তার চোখ আটকে গেল। আপনি যে বললেন শনি রবিবারে কোনো কাস্টমার আসেনি আপনার মোটেলে? মনে ছিল না, দু একজন আসতেও পারে, কিন্তু বেশি লোকজন আসেনি। তাহলে এর ব্যাপারটা কি? এই যে সান অ্যান্টনিয়ার জ্যান উইলসন, শনিবার রাতে সে এখানে উঠেছিল দেখতে পাচ্ছি। দাঁড়ান দাঁড়ান, মনে করি। বুকের ভেতর আবার হাতুড়ির বাড়ি পড়তে শুরু করল। বিরাট একটা ভুল করে ফেলেছে বুঝতে পারছে নরমান। লোকটা যখন মেয়েটার চেহারা বর্ণনা দিচ্ছিল তখন তাকে না চেনার ভান করা মোটেই ঠিক হয়নি, কিন্তু এখন দেরি হয়ে গেছে অনেক। এখন কি জবাব দেবে সে? বিশ্বাসযোগ্য কি বলতে পারে সে গোয়েন্দাটাকে, যাতে তাকে সে সন্দেহ না করে? অ্যারবোগাস্ট অবশ্য নরমানের দিকে তাকিয়ে নেই। লেজার বুকে দস্তখতের সঙ্গে খামের লেখার মিল খুঁজতে ব্যস্ত সে। এজন্যই খামটা নিয়ে এসেছে ও। আরে, দুটো হাতের লেখাই দেখি হুবহু এক। দুয়ে দুয়ে চার মিলিয়ে নিতে 1 সেকেন্ডও দেরি হলো না বুদ্ধিমান গোয়েন্দার। নরমানের দিকে চোখ তুলে চাইল সে। তার শীতল চাহনি দেখে নরমান যা বোঝার বুঝে নিল। ওই চোখ বলছে, জানি, আমি সব জানি। এই জেন উইলসনই ম্যারি ক্রেন, হাতের লেখা একই। তাই নাকি? আপনি শিওর? জি, আমি এটার একটা ফটোকপি করব। আপনি বাধা দেওয়ার চেষ্টা করলে আমি আদালতের শরণাপন্ন হতে বাধ্য হব, কিন্তু সত্যি কথা বললে কিছুই করব না। এখন বলুন, আপনি আমাকে মিথ্যে কথা বলেছিলেন কেন? আমি আপনাকে মিথ্যে কথা বলিনি, আমি আসলে ভুলে গেছিলাম। একটু আগে বললেন আপনার স্মৃতিশক্তি নাকি খুব প্রখর। হ্যাঁ, তা বটে, কিন্তু সিগারেট ধরালো অ্যারবোগাস্ট। এক মুখ ধোয়া ছেড়ে বলল, গাড়ি চুরি একটা মারাত্মক অপরাধ, জানা আছে আপনার? আপনি কি নিজেকে এর মধ্যে জড়াতে চান? জড়াবো? আমি কেন এর মধ্যে নিজেকে জড়াবো? একটা মেয়ে এখানে এসেছিল, রুম ভাড়া করলো, রাতটা কাটি, পরদিন আবার চলে গেল। এর মধ্যে আমার জড়াজড়ির প্রশ্ন আসে কোত্থেকে, মিস্টার আরবোগাস্ট? তথ্য গোপন রাখার অপরাধে। ফুসফুসে ধোয়া টেনে নিয়ে বলল অ্যারবোগাস্ট, এখন বাজে কথা ছাড়ুন,
লাইনে আসুন। আপনি মেয়েটাকে দেখেছেন, কেমন ছিল সে দেখতে? আপনি যেভাবে বর্ণনা করেছেন সেরকম। ওই দিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কাজে ব্যস্ত থাকায় তাকে ভালো করে লক্ষ্যও করিনি। সে দস্তখত করলো, আমি তার ঘরে চাবি দিলাম, সে তার ঘরে চলে গেল। ব্যাস, এই তো। আপনাদের মধ্যে কোনো কথাবার্তা হয়েছিল? আপনি কিছু বলেছিলেন? এই আবহাওয়া নিয়ে দু একটা কথা হয়েছিল বোধহয়, আমার ঠিক মনে পড়ছে না। তাকে দেখে কি আপনার মনে কোনো সন্দেহের উদ্রেক হয়েছিল? ধরুন তার আচার আচরণে কিংবা কথাবার্তায়? না, একেবারেই না। তাকে আমার আর সব সাধারণ টুরিস্টের মতোই মনে হয়েছিল। তাই? অ্যারবোগাস্ট সিগারেটের শেষ অংশটা অ্যাশট্রেতে ফেলে দিল। তাহলে আপনি কেন মেয়েটাকে রক্ষা করতে চাইছিলেন? কেন ভান করছিলেন যে ওর সম্পর্কে আপনি কিছুই জানেন না? না না, ভান করিনি তো, বললামই তো ওর কথা আমার একদম মনে ছিল না। নরমান বুঝতে পারছে সে ফাঁদে পা দিয়ে ফেলেছে, কিন্তু এই আলোচনা আরো বেশিক্ষণ চললে সে টেসে যেতে পারে। এই ভেবে সে বলল, আপনি খামোখা আমাকে দোষারোপ করছেন। আপনার কি ধারণা আমি ওই মেয়েটাকে গাড়ি চুরিতে সাহায্য করেছি? সে অভিযোগ আপনাকে কেউ করতে যাচ্ছে না, মিস্টার বেটস। আচ্ছা, সে কি একা এসেছিল? জি, এক রাত থেকে পরদিন আবার চলে গেছে একাই। কখন যায় তা আমি বলতে পারবো না, আমি তখন ঘুমাচ্ছিলাম। তাহলে তো আপনি ঠিক ঠিক জানেন না যে সে সত্যি একা গিয়েছিল কিনা। তা অবশ্য প্রমাণ করতে পারবো না। রাতে কি হলো? কেউ কি মেয়েটির সঙ্গে দেখা করতে এসেছিল? না। আপনি ঠিক জানেন? অবশ্যই। ওই দিন সে ছাড়া আর কোনো কাস্টমার আসেনি। আপনি একাই ডিউটি করছিলেন? জি। মেয়েটি কি তার ঘরে ছিল? জি। পুরো সন্ধ্যা? এমনকি কোনো ফোনও করেনি? না। তাহলে আপনিই একমাত্র ব্যক্তি যে সেদিন তাকে এখানে দেখেছিল। আপনাকে সে কথা আগেই বলেছি। তাহলে ওই পুরো ভদ্রমহিলা, তিনি ওকে দেখেননি? কোন মহিলা? বাড়ির পেছন দিকে যিনি আছেন? নরমানের বুকে আবার হাতুড়ি পেটা শুরু করলো, যেন হৃৎপিণ্ডটা খাঁচা ছিঁড়ে বেরিয়ে আসবে। সে প্রায় বলতে যাচ্ছিল, এখানে কোনো বুড়ি থাকে না, কিন্তু অ্যারবোগাস্টের পরবর্তী কথাটা তাকে অফ করে দিল। গাড়ি নিয়ে ভেতরে ঢোকার সময় তাকে আমি জানালার পাশে বসে থাকতে দেখেছি। উনি কে? আমার মা। স্বীকার করা ছাড়া আর কোনো উপায় নেই নরমানের। ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করল সে। উনি খুব অসুস্থ, উনি নিচে কখনো নামেন না। তাহলে উনি মেয়েটাকে দেখেননি বলতে চাচ্ছেন? জি। আমরা যখন রাতের খাবার খাচ্ছিলাম তখন তিনি তার ঘরেই। মুখ ফসকে আমরা শব্দটা বেরিয়ে এলো। ওটাকে এখন আর ফিরিয়ে নেয়ার উপায় নেই। অ্যারবোগাস্টের মুখে মার কথা শুনেই নরমান কেমন হতবুদ্ধি হয়ে পড়েছিল, আর তার ফলে মিল্টন অ্যারবোগাস্ট তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নরমানের দিকে। আপনি তাহলে বাড়িতে বসে ম্যারি ক্রেনের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন? শুধু কফি আর স্যান্ডউইচ। আমি ভেবেছিলাম কথাটা আপনাকে বলবো। আসলে এদিকে ফেয়ারভেল ছাড়া অন্য কোথাও খাবারের দোকান নেই, আর মিস ম্যারির খুব খিদে পেয়েছিল। বৃষ্টির মধ্যে
ওই রাতে অত দূরে তিনি কষ্ট করে খেতে যাবেন ভেবে আমার খুব মায়া লাগছিল। তাই তাকে আমি আমার বাসায় নিয়ে আসি খাওয়াবার জন্য। আপনাদের মধ্যে কি কথা হয়েছিল? তেমন কিছু না, আপনাকে তো বলেইছি আমার মা খুব অসুস্থ, তাই কথাবার্তা বলে তাকে আমরা বিরক্ত করতে চাইনি। মার জন্য আমি খুব চিন্তায় আছি। হয়তো এই কারণেই আমি ওই মেয়েটার কথা ভুলে গিয়েছিলাম। আরও কিছু ভুলে যাননি তো? ধরুন খেয়ে দিয়ে এখানে এসে দুজনে মিলে অল্প স্বল্প মৌজ মস্তি। না না, সেরকম কিছু আমরা করিনি। কিন্তু আপনি এভাবে কথা বলছেন কেন? আপনার কি অধিকার আছে আমাকে এসব কথা জিজ্ঞেস করার? আপনি যা জানতে চেয়েছেন সবই আমি বলেছি, এবার দয়া করে আসুন। ঠিক আছে, যাব। অ্যারবোগাস্ট তার হ্যাটের কিনারা আর একটু টেনে নামালো চোখের উপর। কিন্তু তার আগে আপনার মার সঙ্গে আমার কিছু কথা বলতে হবে। আপনি বলতে ভুলে গেছেন এমন কোনো তথ্য উনি হয়তো আমাকে দিতে পারেন? আপনাকে আমি বললাম না যে উনি মেয়েটাকে দেখেননি? উত্তেজনায় গলা চড়ে গেল নরমানের। আপনি তার সঙ্গে কিছুতেই কথা বলতে পারবেন না, উনি খুবই অসুস্থ। আমি আপনাকে বারণ করছি মিস্টার আরবোগাস্ট। সেক্ষেত্রে আমি সার্চ ওয়ারেন্ট আনতে বাধ্য হব। গোয়েন্দাটা যে ভাওতা দিচ্ছে বুঝতে পারল নরমান। কেন বোকার মতো কথা বলছেন? কে আপনাকে সার্চ ওয়ারেন্ট দেবে? কেউ বিশ্বাস করবে না যে আমি পুরনো গাড়ি চুরি করতে গেছি। অ্যারবোগাস্ট আরেকটা সিগারেট ধরালো, কাঠিটা ছুঁড়ে ফেলল অ্যাশট্রেতে। শান্ত গলায় বলল, আপনি আসলে ব্যাপারটা বুঝতে পারেননি। গাড়ি নয়, আসলে এই মেয়েটা ম্যারি লুইস ফোর্থ ওয়ার্থের একটা এস্টেট ফার্ম থেকে $40,000 চুরি করেছে। 40,000? জি হ্যাঁ, টাকাটা নিয়ে শহর থেকে কেটে পড়েছে। সুতরাং বুঝতেই পারছেন ব্যাপারটা কি সাংঘাতিক। তাই এই জরুরি প্রয়োজনেই আপনার মার সঙ্গে আমার কথা বলা দরকার। সে আপনি অনুমতি দেন আর না দেন। কিন্তু আপনাকে তো আমি বারবার বলছি তিনি এসব ব্যাপারে কিছুই জানেন না। কেন অসুস্থ মানুষটাকে শুধু শুধু বিরক্ত করতে চাইছেন? কথা দিচ্ছি তাকে এমন কোনো কথা জিজ্ঞেস করব না যাতে তিনি আপসেট হন। তবে আপনি যদি এর পরও আমাকে ভেতরে যেতে না দেন তাহলে আমাকে বাধ্য হয়ে শেরিফ এবং ওয়ারেন্ট সহ আবার এখানে আসতে হবে। না না, মাথা নাড়ল নরমান। শেরিফের কাছে যাবেন না, আমি দেখছি কি করা যায়। আপনি মার সঙ্গে কথা বলতে পারেন, তবে আগে তাকে আপনার খবরটা দিতে হবে। হঠাৎ করে আপনি কথা বলতে শুরু করলে তিনি উত্তেজিত হয়ে উঠতে পারেন। সে দরজার দিকে পা বাড়ালো। আপনি এখানে অপেক্ষা করুন, আমি আসছি। ঠিক আছে, অ্যারবোগাস্ট সায় দিল। নরমান তড়িঘড়ি করে বেরিয়ে গেল। হাঁপাতে হাঁপাতে চাবি খুলে মার ঘরে ঢুকল সে। আগেই ঠিক করেছে খুব শান্তভাবে ব্যাপারটা গুছিয়ে বলবে তাকে। কিন্তু মাকে জানালার ধারে চুপচাপ বসে থাকতে দেখে কি হয়ে গেল নরমানের। ঝরঝর করে কেঁদে ফেলল সে। হাঁটু গেড়ে বসল তার পাশে, মুখ গুজল স্কার্টে। কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলল। ঠিক আছে বাছা। সব শুনে মা বলল, যেন ঘটনাটা একটু আশ্চর্য করতে পারেনি তাকে। চিন্তা করো না, আমার উপর সব ছেড়ে দাও, সব ঠিক হয়ে যাবে। মা, তুমি ওর সঙ্গে মাত্র 1 মিনিট কথা বলো, বলো যে তুমি মেয়েটার ব্যাপারে কিছুই জানো না, তাহলেই সে চলে যাবে।
কিন্তু সে আবার ফিরে আসবে। $40,000 তো অনেক টাকা। তুমি আমাকে এই টাকার কথা আগে বলনি কেন? জানতাম না। বিশ্বাস করো মা, আমি টাকার কথা কিছুই জানতাম না। আমি তোমাকে বিশ্বাস করছি, কিন্তু ওই লোক করছে না। আমাকেও সে বিশ্বাস করছে না। তার ধারণা টাকার জন্য আমরা দুজন মিলে ওই মেয়েটাকে কিছু করেছি। মা, চোখ বুজে আছে নরমান। মার দিকে তাকাতে পারছে না। আমরা তাহলে এখন কি করব? আমি এখন তোমার ওই লোকের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত হব। আমি বাথরুমে যাচ্ছি দু একটা জিনিস নেয়ার জন্য। তুমি ততক্ষণে মিস্টার অ্যারবোগাস্টকে নিয়ে এসো এখানে। না মা, আমি ওকে কিছুতেই এখানে নিয়ে আসতে পারবো না। কিন্তু তুমি... নরমান মাকে বাধা দেওয়ার জন্য উঠতে পারল না। নড়ার শক্তি পাচ্ছে না সে। ইচ্ছে করছে অজ্ঞান হয়ে যায়, কিন্তু তাতে কোনোই ফায়দা হবে না। অপেক্ষা করতে করতে মিস্টার আরবোগাস্ট কিছুক্ষণের মধ্যেই বিরক্ত হয়ে উঠবে। তারপর নিজেই চলে আসবে এখানে, দরজায় নক করবে, ধাক্কা মেরে ভেতরে ঢুকেই দেখবে, মা মা, আমার কথা শোনো, আকুল হয়ে ডাকলো নরমান। কিন্তু তার কথা মহিলার কানে গেল না। সে তখন বাথরুমে ঢুকে পোশাক পরতে ব্যস্ত। একটু পরেই সে বেরিয়ে এলো বাথরুম থেকে। চমৎকার একটা পোশাক পরে আছে, মুখে পাউডার এবং রুজ। ছবির মতো সুন্দর লাগছে তাকে। একটু হেসে সে সিঁড়ি বেয়ে নামতে লাগলো নিচে। সিঁড়ির মাঝামাঝি নামার আগে দরজায় ধাক্কা। ব্যাপারটা সত্যি সত্যি ঘটছে তাহলে। মিস্টার অ্যারবোগাস্ট চলে এসেছে এখানে, দরজা ধাক্কাচ্ছে। নরমানের ইচ্ছে করল গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে, সাবধান করে দেয় লোকটাকে, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোল না। শুধু শুনল মার উল্লসিত কণ্ঠ, আমি আসছি, আমি আসছি, একটু দাঁড়ান। দরজা খুলল মা। ভেতরে ঢুকলো মিল্টন অ্যারবোগাস্ট। মহিলার দিকে তাকিয়ে কি যেন বলার জন্য মুখ খুলল সে। মুখটা হাঁ হয়েই থাকলো। চোখে ফুটে উঠল নগ্ন আতঙ্ক। মহিলার হাতে কি একটা ধাতব পদার্থ ঝকমক করে উঠল। সাপের মতো ছোবল মারল অ্যারবোগাস্টের গলায়। বারবার ছোবল মারতেই লাগলো। চোখ বন্ধ করে ফেলল নরমান। ভয়ঙ্কর দৃশ্যটা আর দেখতে চায় না সে। কারণ মার হাতে যে ধাতব জিনিসটা রক্তের নেশায় জীবন্ত হয়ে উঠেছে, ওটা দাড়ি কামানোর খুর।